হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণময়ী হীরা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি এজন্য বললাম, যার সাথেই কথা বলছি ফোনে বা ভিডিও কলে বা এমনিতে, মানে যার সাথেই কথা বলছি না কেন, সবাই বলছে যে ঠান্ডা জ্বর অথবা সর্দি কাশিতে ভুগছে। তো সেই হিসেবে আর কি বললাম যে ভালোই আছি। তবে যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, তাই নিয়ে একটু টেনশনে তো আছি। আমি জানি যে আমার মতো সবাই তোমরা টেনশনে আছো। যাদের বাচ্চারা স্কুলে পড়ে সবারই এক্সাম চলছে, সবারই ঘরে ঘরে এখন একই অবস্থা। তো কার বাচ্চার পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের দোয়ায় আমার মেয়ের পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছে। তো আমার মেয়ের মতো যেসব বাচ্চাদের পরীক্ষা চলছে তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। জানি সবাই অনেক ব্যস্ততার মধ্য দিয়েই পার করতেছো, তারপরেও আশা রাখছি ব্যস্ততার মাঝে একটু সময় করে আজকের ভিডিওটা দেখবার জন্য। আর কোনো কারণে যদি আজকের ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজ সোমবার, যেহেতু মেয়ের আজ পরীক্ষা ছিল না, তাই সকালে আজ ঘুম থেকে ওঠার আমার কোনো তাড়াও ছিল না। তো আজ একটু পরে পরেই ঘুম থেকে উঠেছি। তবে উঠে দেখি যে মেয়ে আগে ভাগেই উঠে টিভি দেখছে। ওই যে ওর একটা অভ্যাস সকালে ঘুম ভাঙার, তো ওই জন্যই এত তাড়াতাড়ি ওর ঘুম ভেঙে উঠে গেছে। তো আর উঠে যে দেখো নিজের গরজে যে পড়তে বসবে তেমনটার কোনো বালাই নাই। উল্টা ও আরও চিন্তা করে যে মা ওঠার আগে আমি তাড়াতাড়ি একটু টিভি দেখে সারি, কারণ মা উঠলে তো আর টিভি দেখতে পারবো না, অমনি পড়াতে বসবে। ওই চিন্তা করেই ও আগে ভাগে একটু টিভি দেখে নিচ্ছে। তো যাই হোক, এই পার্সেলটা আমার 2-3 দিন আগেই এসেছে, তবে খুলবো করে ওই যে আর খোলা হয়ে ওঠেনি। কারণটা তো তোমাদের জানাই, ওই যে তোমাদের সাথে না নিয়ে খুললে ভালো লাগে না, তো ওই জন্য তোমাদেরকে সাথে নিয়ে খুললাম। আর এটা দেখো 6 গ্রেড ফ্রিজ স্টোরেজ একটা বক্সের উপরে দেখো এখানে ছবিতে কিন্তু দেওয়া আছে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন, ধনেপাতা এগুলো রাখার জন্য। তবে বেসিক্যালি আমি এটা রাখার জন্য আনিনি, আমার মাথায় একটা অন্য আইডিয়া চলছে। সেটা হচ্ছে আমি যে চিংড়ি মাছগুলো রাখি, তো একসাথে তো অনেক চিংড়ি মাছ কেনা হয়, তো যতই হচ্ছে ছোট ছোট করে প্যাকেটে রাখি না কেন, তাতে অনেকগুলো আমার প্যাকেট নষ্ট হয়। তো ওই জন্য আমার মাথায় আর কি এটা আসলো যে আমি যদি এই বক্সটা নিই তাহলে আমি আমার যতটুকু চিংড়ি মাছ লাগবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে রাখতে পারবো। আর আমার রান্নার টাইমে সব চিংড়ি মাছগুলো পানির মধ্যে না ভিজিয়ে জাস্ট আমি এখান থেকে একটা গ্রিট তুলে নিলেই ওইটা দিয়েই আমি আমার কাজটা মানে চালিয়ে নিতে পারবো। তো ওরকম একটা চিন্তা করি আসলে কেনা। তো আমি যখন চিংড়ি মাছগুলো তুলছিলাম তখন আমার মাথায় আরও একটা আইডিয়া ঘুরছিল। আমরা অনেক সময় হচ্ছে চিকেনের ব্রেস্ট পিসগুলা, তারপরে হচ্ছে এরকম ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো ছোট ছোট পলিথিনে করে বা ছোট ছোট বাটিতে করে রাখি, আর রাখতে গিয়ে দেখা যায় ফ্রিজের অনেকটা জায়গা কিন্তু নষ্ট করে ফেলি। তো এই জিনিসটা আনার পর আমার মনে হচ্ছে যে আরও 2-3টা কিনলে আসলে ভালো হবে, তাহলে এরকম ছোটোখাটো যে জিনিসগুলো থাকে সেগুলো আমি এতে স্টোরেজ করে রাখতে পারবো। তো এই জিনিসটা যে এতটা কাজের সেটা আগে আসলে বুঝিনি, আগে বুঝলে এতদিন আমার এত কষ্ট হতো না, আমি আরও আগেই এটা কিনতাম। তো যারা হয়তো এতদিন চিন্তা করতেছিলা যে এটা নিবা, তোমাদের বলতেছি এটা নিয়েই ফেলো। একটা নেওয়ার পরে তোমাদের মনে হবে যে আরও 2-3টা তোমাদের দরকার। আমি যেরকম 2টা কিনেছি, এরপরে আমার মনে হচ্ছে যে আরও 2টা আমার কেনা দরকার, কারণ সত্যি বলছি যে জিনিসটা কিন্তু আসলেই অনেক কাজের। তো মাঝে কিছুটা সময় মেয়েকে পড়িয়ে সরাসরি চলে আসলাম কিচেনে। কয়দিন ধরে মেয়েটার উপর অনেক চাপ যাচ্ছে, তাই ভাবলাম যে আজ একটু ওর পছন্দের ভালো মন্দ কিছু রান্না করি। আর ওর পছন্দ মানেই হচ্ছে মাংস ছাড়া ও অন্য কিছু চিন্তাই করতে পারে না। আর আমার ফ্রিজে অনেক দিন ধরে একটু খাসির মাংস জমা হয়েছিল, তো তাই ভাবলাম যে এই মাংসটা দিয়ে আজকে একটু মাটন কষা বানিয়ে দিই। তো তার জন্য দেখো এখানে হচ্ছে আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করতেছি। আর ম্যারিনেট করার জন্য আমরা সাধারণত যেসব মশলা দেই তার সব কিছুই এখানে দিয়েছি। আর আমি এক্সট্রা যেটুকু দিই সেটা হচ্ছে একটু জয়ফল গুঁড়া দিই, আর শুকনা মরিচের গুঁড়া তো আমি দেই, তবে রঙটা আর একটু সুন্দর করার জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি যেটা পাওয়া যায় আমি কিন্তু সেটাও একটুখানি ইউজ করে নিয়েছি। তো আগেই মশলাগুলো সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে আমি প্রায় ঘন্টাখানেক রেখে দিব, তারপরেই হচ্ছে রান্না করতে যাব।
তো যেহেতু খাসির মাংসটা হতে একটু টাইম নেয়, তো এই জন্য এটাকে আগে চাপাবো। আর চাপানোর জন্য দেখো এই যে কড়াই টড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটা কিন্তু সেই প্রেস্টিজের সেই ননস্টিক কড়াইটা, যেটা কয়দিন আগে কিনেছিলাম। অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে যে এটা কোন কোম্পানি। এটা কিন্তু প্রেস্টিজ কোম্পানির। আর দেখো আজই কিন্তু এটাই আমি প্রথম রান্না করতেছি। তো রান্নার পরে আমি তোমাদের অবশ্যই জানাবো যে এটাই রান্না করে কতটা মজা। খাসির মাংসর যে কষাটা আমি বানাবো সেটার সাথে বাসন্তী পোলাওটা খেতে কিন্তু অপূর্ব লাগে, তাই আজকে ওটাও করব। আর পোলাওর সাথে রোস্ট আইটেমটাও আমার খুবই পছন্দের, তো একসাথে ওটাও একটু করব ভাবছি। তবে এত মাংস একসাথে খেতে ভালো লাগে না, তাই ভাবলাম এখন শীতকাল পড়ে গেছে, সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে, তো ফুলকপি দিয়েই আজকে রোস্টটা করে নেব। তো সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে এখানে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। দেখো কিছুটা পেঁয়াজ ভেজে আমি উঠিয়ে রেখেছিলাম, আর সেইটার সাথে আমি একটু টক দই, বাদাম এগুলো মিক্স করে তারপরে হচ্ছে বেটে নিয়েছি। এখন ওটা হচ্ছে আমি মাংসের সাথে মিশিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু এটার নাম হচ্ছে কষা, তো বুঝতেই পারছো এটা কষাতে কষাতে না, মানে খুব বেশি করে কষাতে হবে। তবে কষানোটা হচ্ছে অল্প জালে করতে হবে, খুব বেশি জাল দিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বলতে বলতে কিন্তু মাটন কষা রান্নার প্রসেসটা আমি কিন্তু পুরোপুরি তোমাদের মোটামুটি দেখিয়ে দিয়েছি। আর এখন বাসন্তী পোলাওটা আমি কিভাবে করি সেটাও তোমাদের দেখাবো। আর সেই সাথে ফুলকপির রোস্ট, আর শেষ পাতে খাওয়ার জন্য টমেটোর টক মিষ্টি চাটনি, সেটাও কিভাবে রান্না করি যতটা সম্ভব দেখানোর ট্রাই করব। তো যাদের যাদের রান্না ভালো লাগে আর এই রান্নাগুলো তোমরা মানে পারো কি পারো না, বা আমি কিভাবে করি সেটা যদি দেখতে চাও তাহলে খাতা কলম নিয়ে বসে পড়ো। আর যারা পারো তারাও চাইলে এক নজর দেখে নিতে পারো যে আমি কিভাবে রান্না করি বা তুমি কিভাবে রান্না করো, বা আমাদের মধ্যে আলাদা কোনো ডিফারেন্স আছে কি না, বা হয়তো এখান থেকে তোমরা নতুন কিছু আইডিয়াও পেয়ে যেতে পারো। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে তার থেকে বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদের চটপট করে দেখিয়ে দিই। তো এখানে দেখো প্রথমে আমি ঘি গরম করেছি, তার মধ্যে হচ্ছে গরম মানে সামান্য গরম অবস্থায় আমি হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি, মিশ্রণটা ওইটা আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়েছি হচ্ছে একটু লবণ, একটু টেস্টিং সল্ট, একটু গরম মশলার গুঁড়া, একটু হচ্ছে আদা বাটা, একটু রসুন বাটা। তারপরে এগুলো সব কিছু দিয়ে এখন চালটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি যে পাত্রে পোলাওটা বসাবো সেটাতে আর একটু ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে দিব তেজপাতা আর কয়েকটা আস্ত গরম মশলা। তারপর সবকিছু ভালোভাবে ভেজে এর মধ্যে চালটা দিয়ে দেব, আর ওটাকেও ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত ওর থেকে চরচর শব্দ হয়। তারপরে যখন তুমি বুঝে যাবা যে তোমার চালটা ভালোভাবে মানে ভাজা হয়ে গেছে, তখন হচ্ছে গরম পানি দিয়ে দিতে হবে। ওই যে আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক একই রকম, একই মাপে। তারপর চাল যখন ফুটে আসবে শুধু উপর থেকে চিনি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ওটা দমে রাখলেই হয়ে যাবে হচ্ছে ঝরঝরে মিষ্টি মিষ্টি মজাদার বাসন্তী পোলাও। তো আগে পরে আমি অনেকভাবে বাসন্তী পোলাও ট্রাই করে দেখেছি। অনেকে কিন্তু চালের সাথেই সব কিছু মেখে দেয়, মানে হলুদটা আমি যেরকম ঘিতে আর কি একটুখানি ভেজে নিয়েছি, মানে হলুদটা সরাসরি কিন্তু চালের মধ্যে দিয়েও অনেকে করে। তো অনেকেই আবার অনেকভাবেই করে, কিন্তু আমি অনেকভাবে করে দেখেছি। আমার সবচেয়ে এইটাতেই বেশি টেস্ট লাগে, বা হলুদের কোনো গন্ধ আসে না। আর হলুদটা কিন্তু একটু বুঝে শুনে দিবা, কারণ একটু বেশি হলুদ হলে কিন্তু আবার হলুদের একটা গন্ধ আসতে পারে। ঘির মধ্যে করে ওইভাবে করে দাও তাহলে কিন্তু হলুদ থেকে আর ওই কাঁচা গন্ধটা আসে না। তো এটা কিন্তু একটু মাথায় রাখতে পারো। আর এপাশে কিন্তু আমার খাসির মাংস রান্নাও মোটামুটি হয়ে গেছে, এখন আরেকটু দমে দিয়ে আমি বসায় রাখবো। তো তার আগে হচ্ছে একটু উপর দিয়ে গরম মশলা আর কয়েকটা কাঁচা ঝাল এভাবে ফেলে দিলাম, ফ্লেভারটা একটু ভালো পাওয়া যায় সেজন্য। আমি আজকে হচ্ছে যেহেতু কষা কষা মানে ঝোলটা একটু মাখা মাখা রাখবো, তার জন্য আমি আরেকটু জ্বালাবো। আর এইদিকে দেখো আমি কিন্তু ফাঁকে ফাঁকে মেয়েকে কিন্তু পড়িয়েও নিচ্ছি, কারণ যে সামনের দিন হচ্ছে বাংলা পরীক্ষা, বাংলায় হচ্ছে অনেক পড়া। তো যার জন্য আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ওর পড়ায় এসেবার ধরছি। মেয়েকে কিছুক্ষণ পড়িয়ে নিয়ে দেখো আবারও রান্নাঘরে চলে আসলাম। এবার রান্না করব হচ্ছে ফুলকপির রোস্টটা। তো চিকেন রোস্ট আমরা যেভাবে রান্না করি একদম সেভাবেই রান্না করব।
তো তারপরেও তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তো প্রথমে যেটা করেছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর বেরেস্তা করে ওই তেলের মধ্যেই তারপরে হচ্ছে দিয়ে দেবো হলো ফুলকপি। তো ফুলকপিগুলো একটু ব্রাউন করে ভেজে নিয়ে তারপরেই হচ্ছে লবণটা দিব, কারণ আগে ভাগে যদি আমি লবণটা দিয়ে দিই তাহলে ফুলকপি থেকে পানিটা ছেড়ে দিয়ে ফুলকপিটা নরম হয়ে যাবে, যেটা রান্না করতে গেলে একদম পরে গলে যাবে। তো ফুলকপিটা আস্তে আস্তে রাখবো, তার জন্যই হচ্ছে এই ব্যবস্থা। এরপর ওই তেলের মধ্যে ঘি গরম করে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিব, আর তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়ে যখন গরম মশলাটা থেকে ঘ্রাণটা আসবে তখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো একে একে রসুন বাটা, আদা বাটা, একটু শাহি ভাব আনার জন্য দিয়ে দেবো শাহি জিরা বাটা, তারপরে দিব ধনে গুঁড়া, আর দিব কাশ্মীরি রেড চিলি, যাতে করে খুব বেশি ঝাল হবে না বাট কালারটা একটুখানি মানে সুন্দর আসে সেই জন্য। আর এখানে দেখো রাঁধুনির যে চিকেন রোস্ট মশলাটা পাওয়া যায়, আমি সেটা দিয়েই হচ্ছে রোস্টটা রান্না করব। তো ওই জন্য আমি আর কোনো এক্সট্রা মশলা আর দিলাম না, রোস্টের যে মশলাটা সেটাই দিয়ে দেব। তো তার জন্য দেখো আগে একটু পানি দিলাম, তো পানি দিয়েই তারপরে হচ্ছে মশলাটা দিব, আর না হলে দেখা যায় ওই শুকনো মশলাটা তেলের মধ্যে দিলে মানে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য ওটা দিয়ে তারপরে একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা টক দই, কাঁচামরিচ, কিশমিশ, বাদাম, এই 4টা ব্লেন্ড করে ভালোভাবে তারপরে হচ্ছে সেটা দিয়ে দেব। আর এর মধ্যে আর একটু দিয়ে দেব হচ্ছে সয়া সস। তারপর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে একটু করে কষায় নেব। তো এপাশে আমি রান্না করছিলাম আর ওপাশ থেকে আমার মেয়ে বলতেছিল যে মা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো তখন আসলে কি আমার ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল, যখনই পরীক্ষা আসতো তখনই আমার মা অনেক ভালো সুন্দর সুন্দর রান্না করতো, কারণ আমার ভালো খেলে আমার হচ্ছে মনটাও ভালো থাকে আর আমার পড়ালেখায়ও মন বসে। তো ওইটা আসলে আমিও আমার মেয়ের ক্ষেত্রে চেষ্টা করি যে একটু ভালো ভালো রান্না করে দিলে, ভালো কিছু খাওয়ালে হয়তো ওর মনটা ভালো থাকবে। আর যেহেতু পরীক্ষার সময় একটু পড়ালেখার চাপটাও বেশি থাকে আর বাচ্চারাও খুব এক্সস্টেড হয়ে যায়, তো ওই জন্য আসলে একটু ভালো খাবার দাবার দিয়ে ওদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করি। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সব কিছু ভালো করে কষিয়ে তারপরে দেখো হচ্ছে দুধ দিয়ে দিব। আর এই ফুলকপির যে রোস্টটা সেটা কিন্তু পুরাটাই আমি দুধ দিয়ে করব, কোনো রকমের পানি বা জল এখানে কোনো কিছুই মেশাবো না। ফুলকপিটা কিন্তু আস্তে জাল দিয়ে আমি কিন্তু ঢেকে অনেকক্ষণ রান্না করেছি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তো সেই ভিডিওটা ছোট করার সুবিধার্থে আমি অল্পের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো ফুলকপিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা চিনি, আর লাস্টে দিব হচ্ছে কতগুলা গোলমরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে আর একটু আমি ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিব। আর সব শেষে ওই যে কেওড়ার গোলাপ জলের যে মিশ্রণটা আছে সেটা একটু ছিটিয়ে দিলেই মোটামুটি ওটা রান্না একদম কমপ্লিট। আর এখানে দেখো আমি এখন টমেটোর চাটনিটা বসাবো। তো আজকে যে এই ফ্রাই প্যানটাও কিন্তু একদম নতুন, এটাতেই হচ্ছে চাটনিটা রান্না করতে ইচ্ছা হলো। টমেটোর রঙটা তো লাল, তো এটা সাদার সাথে আর কি ভালো ফুটবে, তো এই জন্য। তো দেখো চাটনিটা রান্না করার জন্য প্রথমে সরিষার তেল দিয়েছি, তার মধ্যে হচ্ছে কতগুলা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলো শুকনো মরিচ। তো এটা ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে কতগুলা বাদাম, যে ওই যে পোলাওটা রান্নার জন্য যা কিছু, তো ওইগুলো তো দিয়েছি, আর সাথে হচ্ছে একটা খেজুরও একটু কুচি কুচি করে দিয়েছি যাতে একটু মিষ্টিটা হয় সেজন্য। সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হলো টমেটোগুলো দিয়ে দিলাম, আর টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদ আর একটু ওই যে কাশ্মীরি রেড চিলি। তো আজকে কিন্তু সব কিছুতেই মোটামুটি আমি একটু কাশ্মীরি রেড চিলিটা ইউজ করেছি, কারণ দেখলাম যে এই কাশ্মীরি রেড চিলিটা ইউজ করলে না তরকারির রঙটা অনেক সুন্দর হয়, আবার ঝালটাও একটু কম কম হয়, যেহেতু মিষ্টি মানে পোলাও বা এই টাইপের খাবার একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো ওই জন্যই আসলে ওইটা ইউজ করেছি। এটাকে দিয়ে এখন ভালোভাবে মানে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা ভালো করে গলে যায়। আর এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা থেকে একদম পানিটা চলে গিয়ে টমেটোটা মাখা মাখা হয়ে যায়, সেই পর্যন্ত রান্না করতে হবে। যখন টমেটো থেকে একদম পানি মোটামুটি শুকিয়ে যাবে সে পর্যায়ে হচ্ছে আমি চিনি দিয়ে দেবো। আর আমি না একটু দেখাতে ভুলে গিয়েছি, এখানে হচ্ছে আমি একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম, আর লাস্টে দিয়েছিলাম একটু ভাজা মশলার গুঁড়া,
তো ওইটা আমি একদমই আসলে দেখাতে ভুলে গেছি, কারণ অনেক টাইম হয়ে যাচ্ছিল আর হচ্ছে সবাই খেতেও বসে গেছিলো, তো যার জন্য আমি আসলে ওইটুকু মানে দেখাতে পারিনি। তো দেখো এখানে আমার সমস্ত রান্নাগুলো ওই যে কমপ্লিট হয়ে গেছে, তো এক নজর তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর এখন দেখো যেহেতু অদ্রিকে ওর জন্যই রান্না করেছি, তো ও মাকে বললো যে মা আমাকে একটু সাজিয়ে দাও। তো যেহেতু ও পড়তেছিল টিচারের কাছে, তো আমি ওর প্লেটটা সাজিয়ে দিচ্ছিলাম, কারণ ও যখন খেতে বসবে তখন এটা দেখে যাতে ওর অনেক ভালো লাগে, তো এই জন্য। তো যাই হোক, এই তো হচ্ছে আজকে রান্না। তো রান্নাগুলো সত্যি বলছি খুবই খেতে মানে খুবই মজা হয়েছিল আর অসাধারণ লাগছিল, যারাই খেয়েছিল সবাই ভালো বলছিল। তোমরা এভাবে করে রান্না করে দেখতে পারো, আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। তো এই তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।